আচ্ছা দেখো, তাহলে আলোচনার মাঝে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা পূর্বের বিষয়গুলো অতি দ্রুত একবার যেহেতু বোর্ডে দেওয়া আছে, আমরা বিষয়টাকে খুব সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের নিয়ম ছিল যে পাক সংখ্যা যত বেশি হবে তড়িৎ প্রবাহ কম হবে, ভোল্টেজ বেশি হবে। পাক সংখ্যা কম হইলে তড়িৎ প্রবাহ বেশি হবে, ভোল্টেজ কম হবে। আমরা এখানে একটা ট্রান্সফরমার নিয়েছি। এই ট্রান্সফরমারের এই যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50টি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা নিয়েছি 120টি। মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহকে আইপি, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহকে আইএস, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে ভিপি, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ভিএস, মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তি ইপি, গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি ইএস দ্বারা প্রকাশ করা হয়। এবং পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস। তাহলে পাক সংখ্যা বেশি হলে তড়িৎ প্রবাহ কম হবে, ভোল্টেজ বেশি হবে, কারণ পাক সংখ্যা বেশি হলে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত বেশি হবে। তারপর পাক সংখ্যা মানে কম হলে তড়িৎ প্রবাহ বেশি হবে, ভোল্টেজ কম হবে। আমরা এখন এখানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক কি রকম হবে, এই সম্পর্কিত সূত্র আমরা সম্পর্কের সাথে সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করব। যেমন আমরা জানি, আমরা এখানে পাক সংখ্যা নিয়েছি। পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50টি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 120টি। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, আমাদের বলা হয়েছে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত। তাহলে দেখো, এখানে আমরা দেখলাম যে তড়িৎ প্রবাহের সাথে পাক সংখ্যার সম্পর্ক একই রকম না ভিন্ন রকম? তড়িৎ প্রবাহের সাথে পাক সংখ্যার সম্পর্ক ভিন্ন রকম। এর জন্য আমরা সূত্রটাকে ভিন্ন করে লিখছি। যেখানে আইপি বাই আইএস, যেহেতু পাক সংখ্যার সাথে এর সম্পর্ক ভিন্ন, তাই আমরা সূত্রটা যেখানে আইপি সেখানে এনএস দিয়েছি, যেখানে আইএস সেখানে এনপি দিয়েছি। ওকে, এরপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ফাইনালি আমরা আইপি সমান বের করলাম 4.8 অ্যাম্পিয়ার। প্রত্যেকটা ফিজিক্সের অঙ্কের জন্য সত্যতা জানবো, সেটা কিভাবে? আমরা এইখানে দেখো, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি আছে, তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার। তাহলে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে, পাক সংখ্যা কম, তার মানে তড়িৎ প্রবাহ বেশি হবে। আমরা যে অ্যানসারটা পেয়েছি এটা কি বেশি পেয়েছি, তাই এই অ্যানসারটা ঠিক বলে আমরা বিবেচনা করতে পারি। কিছু প্রশ্ন করে, ভাইয়ের প্রশ্ন, যে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ দ্বিগুণ বাড়াতে চাইলে পাক সংখ্যা কিরূপ পরিবর্তন করতে হবে? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা পরিবর্তন করতে হবে। তাহলে আগে কত 120 যে ছিল, আরো কি 120 আছে? মানে আমরা এটা নতুন কি বের করব, পাক সংখ্যা বের করব, এনএস বের করব। বলছে যে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আমরা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এখন যেটা বের করব, পরিবর্তন মানে কি, আগের থেকে এটা মাইনাস করে আমরা পরিবর্তন রূপ পেয়ে যাব। কি বুঝলাম? আমার কাছে এখন 10 টাকা আছে, এই অল্প একটু পরে 15 টাকা হবে। আমার টাকার পরিবর্তন কত টাকা? কিভাবে? পরের 15 টাকা থেকে এখনকার 10 টাকা বিয়োগ করছে, করে আমার টাকার পরিবর্তন পেয়েছি। তাই কোনো কিছুর পরিবর্তন পেতে গেলে আগে কি ছিল? আগে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা ছিল না। এখন আমি কি যদি তড়িৎ প্রবাহ দ্বিগুণ করতে চাই, তাহলে এই যে 2 অ্যাম্পিয়ার থেকে দ্বিগুণ করলে কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার হবে। তখন পাক সংখ্যা পাবো না আলাদা একটা। তাহলে পরিবর্তন কিভাবে পাবো? আগের পাক সংখ্যা আর এখনকার পাক সংখ্যা বিয়োগ করে আমরা পরিবর্তন রূপ পাবো। বুঝছো কিনা বলো? এনপি কত? এনপি 50, 50টি ঠিক থাকবে নাকি? তারপর আইপি কত? আইপি 4.8 অ্যাম্পিয়ার নাকি? আইএস, আইএস সমান 2 into 2, 4 অ্যাম্পিয়ার নাকি? দ্বিগুণ হবে। সংক্ষেপে লিখলাম, ওটা তো শর্তে বলছে যে তড়িৎ প্রবাহ যদি গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি দ্বিগুণ হয়, তাহলে আগে 2 ছিল না, 2 অ্যাম্পিয়ার, তাহলে এখন কত অ্যাম্পিয়ার হবে? 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে কি বের করব? এনএস বের করব না? তাহলে একই ভাবে আমি যদি এনপি নেই বাই এনএস,
তাহলে এখানে সূত্র লিখবো কি IS বাই IP, বুঝছো কিনা বলো। এখন এখন আমরা কি বের করব, NS বের করব। সূত্রটা NS যেখানে আছে সেই গুণনটা আগে করব, তাহলে বাম দিকে যাবে। এই গুণনের কোনো নির্দিষ্ট নিয়ম আছে, কোন গুণন আগে করতে হবে, আধারি গুণন? তবে হ্যাঁ, আমরা যার মান বের করব সেটা যেহেতু আগে থাকে এজন্য তার গুণনটা আগে করব, বুঝা গেছে। তাহলে আমরা NS গুণন কি লিখব, IS সমান কি বলো, কথা বলো না কেন, NP ইনটু IP। তাহলে এখন আমরা লিখতে পারি NS সমান NP ইনটু IP ভাগ কি IS। এখন মানগুলো বসাই, NP কত 50, IP কত 4.8, তারপর কি আছে IS কত 4, সমান কত যাবো, তাহলে কত 60 কি 60 নাকি, হ্যাঁ 60। এখন দেখো একটা মজার বিষয় আছে কিন্তু এখানে। বিষয়টা কি জানো, কি জানো, আমি সেই বিষয়টাই বলবো, যে বিষয়টা এখানকার মজার বিষয়, যে বিষয়টা আমরা মানে এখানকার প্রধান বিষয়, মানে যে বিষয়টা জরুরি খুব, সে বিষয়টা আমাদের জানা জরুরি। ওই বিষয়টাই আমাদের দরকার, যে বিষয়টা আমরা কেন না, আমি সাধারণত কথা কম বলি, আমি একটা কথা বারবার বলা ওটা আমি কখনো পছন্দ করি না, কারণ ঠিক আছে। তো আমি কথা আর বাড়াবো না, দুই একটা কথা বলেই আমরা শেষ করব যে বিষয়টি আজকের মজার বিষয়। এবং এই বিষয়টার মধ্যে এমন একটা বিষয় লুকায়িত আছে, সে বিষয়টা জানলে তোমরা অবাক হবে। বিষয়টা আছে তড়িৎ প্রবাহের সাথে পাক সংখ্যার সম্পর্ক কেমন, ভিন্ন না। তড়িৎ প্রবাহ যত ছিল, তড়িৎ প্রবাহ যত ছিল, তড়িৎ প্রবাহ দ্বিগুণ বৃদ্ধি করলাম, চিন্তা করে দেখো পাক সংখ্যা তাহলে দ্বিগুণ কমবে, ঠিক কি না? ওটা যদি দ্বিগুণ বাড়ে তাহলে পাক সংখ্যার সাথে সম্পর্ক, ওটা দ্বিগুণ বাড়াইতে চাইলে কি পাক সংখ্যা কি মানে 2 ভাগ, মানে দ্বিগুণ কমবে মানে 2 ভাগ হবে। তাহলে দেখো এটা দ্বিগুণ বাড়লো না, তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার হলো না, পাক সংখ্যা কত ছিল 120, তাহলে অর্ধেক হলে কি হবে 60। বোঝা গেছে? এই বিষয়টাই আমি বলতে চাইছিলাম, যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। মানে এইভাবে এই অধ্যায়ের মধ্যে এটাই। এখন তোমাদের অনেক সময় বলবে, এই যে এখানে শোনো, বাচ্চারা একটু শোনো, এখানে আরেকটা বিষয় বলতে পারে যে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ দ্বিগুণ বাড়াতে চাইলে, এটা বলছে না, দ্বিগুণ বাড়াতে চাইলে এটা না বলে যদি বলতো 20% বৃদ্ধি করতে চাইলে, দ্বিগুণ না বলে 20% বলবে। মনে করো আমি যদি বলি এই যে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি করতে চাইলে বাকি সবগুলো প্রশ্ন যেটাই বলুক না কেন, আমরা যেহেতু মূল বিষয়টা বুঝতে পারছি অ্যানসার করতে পারবো। 20% বৃদ্ধি 2 অ্যাম্পিয়ারের, তখন আমরা কি করব, 2 প্লাস 2 এর 20%, বিষয়টা আবার বলি, 2 প্লাস 2 এর 20% বৃদ্ধি, তার মানে 2 প্লাস বৃদ্ধি হলে তো আগে ওটাকে প্লাস হিসেবে রাখতে হবে। তারপর কার 20%, কার 20%, এই যে 2 এর 20/100, বুঝছো, ক্যালকুলেশন করলে 20% বৃদ্ধি হয়ে গেল।